মা, আপনারা তাড়াতাড়ি টেবিলে চলুন। আমি সবার জন্য খাবার দাবার বেড়ে দিয়েছি। গরম থাকতে খেয়ে নিন। খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আরে বৌমা, তুমি ডাইনিং টেবিলে খাবার বাড়লে কেন? তুমি একটা কাজ করো, ছাদে খাবারগুলো পৌঁছে দিয়ে এসো। আমরা ছাদে বসে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করব। আমরা সবাই মিলে ছাদে গেলাম, কেমন? এতক্ষণে সিরিয়ালও শুরু হয়ে গেছে। সে কি, আপনারা গরমের মধ্যে ছাদে খাওয়া দাওয়া করবেন কি করে? আপনাদের যদি টিভি দেখতে ইচ্ছা করে তাহলে তো আপনারা নিচেই টিভি দেখতে দেখতে খেতে পারেন। আপনাদের ছাদে যাওয়ার কি প্রয়োজন? আরে বৌদি, আমাদের আসলে টিভি দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আমরা টিভি চালালেই আমাদের পাশের বাড়ির প্রতিবেশী সীমা আন্টি আমাদের বাড়িতে এসে টিভি দেখতে শুরু করে দেয়, আর সেই সঙ্গে উনি আমাদের খাবারও খেয়ে ফেলে। ভদ্রতার খাতিরে আমরা কিছু বলতে পারি না, তাই আমরা ছাদে গিয়ে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আমরা যেই টিভিটা চালাবো অমনি দেখবে ওই সীমা আমাদের বাড়িতে চলে এসেছে, কিন্তু ছাদে গেলে টিভির আওয়াজটা ওর বাড়ি পর্যন্ত পৌঁছায় না, তাই আমরা ছাদে গিয়ে টিভি দেখি আর ওখানেই খাওয়া দাওয়া করি। শাশুড়িমা এবং ননদের মুখে এমন কথা শুনে শর্মিলা খুবই অবাক হয়, কিন্তু বাধ্য হয়ে তাকে গরমের মধ্যে খাবার বয়ে বয়ে ছাদে নিয়ে যেতে হয়। এতে শর্মিলার ভীষণই কষ্ট হয়, কিন্তু শর্মিলার শ্বশুরবাড়ির কেউই তার কষ্ট বোঝে না। বৌমা, মাছটা তো খেতে খুব ভালো হয়েছে। যাও, আমার জন্য আরো 2 পিস মাছ নিয়ে এসো, আর শাকের তরকারিটাও আনবে। এত কম করে শাক দিয়েছো না, রান্নাগুলো যখন এত ভালো করেছো আর একটু বেশি বেশি করে আনতে পারতে। আর হ্যাঁ, আমার জন্য একটু ভাত আর একটু আমের চাটনি নিয়ে এসো। শর্মিলার শ্বশুরবাড়ির লোকেরা আবার তাকে নিচে থেকে খাবার দাবার আনতে পাঠায়, আর অন্যদিকে বাড়ির লোকেরা মজা করে ছাদে সিরিয়াল দেখতে দেখতে খাবার খেতে থাকে। তবে শর্মিলার বারবার ওপর নিচ করতে গিয়ে ভীষণই কষ্ট হয়, তার উপর গরমে ঘামে শাড়ি জামা কাপড় সবই ভিজে যায়। এরই মধ্যে হঠাৎ করে ছাদে চলতে থাকা স্ট্যান্ড ফ্যানটাও খারাপ হয়ে যায়। যা বাবা, এই ফ্যানটা খারাপ হয়ে গেল, এখন আমরা হাওয়া খাবো কি করে? এই গরমের মধ্যে ফ্যান ছাড়া কি করে থাকবো? বৌদি, তুমি একটা কাজ করো, নিচে থেকে হাত পাখা এনে আমাদের একটু হাওয়া করো। গরমের মধ্যে হাওয়া ছাড়া তো আর ভাত খাওয়া যাবে না। আমি এই তো কিছুক্ষণ আগে আমি নিচে থেকে এলাম, আবার নিচে গিয়ে তোমাদের জন্য হাত পাখা এনে হাওয়া করতে হবে? তোমরা নিচে গিয়েই তো ভালো করে এসির মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারো, তা না করে গরমের মধ্যে শুধু শুধু নিজেরাও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। বাবা, এইটুকুনি কাজ করতে গিয়ে তোমার এত কষ্ট হয়ে গেল? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কিভাবে বসে খাবে সেদিকে কোনো খেয়াল নেই, শুধু নিজের কোথায় কষ্ট হবে সেদিকে ভালো চোখ আছে তোমার। শাশুড়ি মায়ের এরকম ঠেস মার্কা কথা শুনে শর্মিলা কিছু বলতে পারে না। সে নিজ থেকে হাত পাখা নিয়ে এসে তার পরিবারকে হাওয়া করতে থাকে, কিন্তু সে মনে মনে শ্বশুরবাড়ির লোকেদের উপর ভীষণই চটে থাকে। সন্ধ্যাবেলা যখন শর্মিলার বর প্রশান্ত অফিস থেকে ফিরে আসে, শোনো, তুমি হয় ছাদে একটা এসি লাগানোর ব্যবস্থা করো, আর না হয় তোমার বাড়ির লোকজনকে বলবে নিচে বসে খাওয়া দাওয়া করতে। তুমি জানো আজকে আমি 6 বার ছাদে উঠেছি আর নেমেছি। এই গরমের মধ্যে রান্না বান্না করার পর এত খাটাখাটনি করতে কতটা কষ্ট হয় বলো তো? আমরা কি করবো বলো, আমার বাড়ির লোকেরা সবাই ছাদে বসে টিভি দেখতে দেখতে খেতেই পছন্দ করে। আজকে নয় ফ্যানটা খারাপ হয়ে গেছে, তাই তোমাকে একটু হাওয়া করতে বলেছে, কিন্তু তাই বলে তুমি আমাদের এত কথা শোনাবে? এমন সময় অজন্তা দেবী দরজায় কান পেতে ছেলে বৌমার সমস্ত কথা শুনতে পায়। বাবা, আমার ছেলে বাড়ি ফিরতেই তুমি আমার ছেলেকে লাগানো শুরু করে দিয়েছো। তোমার যদি ছাদে ওঠানামা করতে এতটাই কষ্ট হয় তাহলে তুমি কাল থেকে ছাদেই রান্না করবে, আর আমরা ছাদেই খাওয়া দাওয়া করে নেব। এই বলে অজন্তা দেবী এবং তার মেয়ে বিদিশা তখনই রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে ছাদে চলে যায়। যেহেতু তাদের ছাদের টিনে শেডিং করা ছিল, তাই ছাদে রান্না বান্না করতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই শর্মিলাও না করতে পারে না। কিন্তু ছাদে রান্না করার সময় নোংরা জল, সবজির খোসা ইত্যাদি ফেলার জন্য শর্মিলাকে বাড়ি বাড়ি নিচে নামতে হয়। দূর বাবা, আবার কে নিচে যাচ্ছে? নিচে যেতে যেতে আমি আবার ঘেমে যাব, তার থেকে ভালো আমি একটা কাজ করি, এই ছাদ থেকে জলগুলো নিচে ফেলে দিই, কে আর দেখতে পাচ্ছে। এই মনে করে শর্মিলা সেই নোংরা জল নিচে ফেলে দেয়, কিন্তু সেই সময় নিচে তাদের প্রতিবেশী সীমা দেবী দাঁড়িয়ে থাকে, আর সেই নোংরা জল সীমা দেবীর গায়ের উপর গিয়ে পড়ে। এতে করে সীমা দেবী ভীষণই রেগে যায়, আর সে তখনই নিজের বাড়ির ছাদে গিয়ে উপস্থিত হয়। এমন সময় সে প্রতিবেশীর বাড়ির ছাদের সমস্ত দৃশ্য খুব ভালো মতোই দেখতে পায়। ও বাবা, এরা তো দেখছি আমাকে টিভি দেখতে দেবে না বলে চুপি চুপি ছাদের উপর টিভি নিয়ে চলে গেছে। ছাদে বসে টিভি দেখতে দেখতে এরা এখন খাওয়া দাওয়া করে। দাঁড়াও, এখনই মজা দেখাচ্ছি। আমার গায়ের উপর জল ফেলা,
এই মনে করে সীমা দেবী এক বালতি জল নিয়ে অজন্তা দেবীর টিভির উপর ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ রে অজন্তা, তোর সাহস তো কম নয়। তুই তোর বৌমাকে দিয়ে আমার গায়ে জল ফেলিয়েছিস। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না? এই নে, সেই জলের প্রতিশোধ আমি তোকে দিলাম। এমন কথা শুনে অজন্তা দেবী ভীষণই রেগে যায়, তাই সে সীমা দেবীকে ভীষণই গালাগালি করে। এমনকি অজন্তা দেবীর টিভিটাও পুরোপুরি খারাপ হয়ে যায়, যার ফলে অজন্তা দেবী এবং তার পরিবার কিছুতেই টিভি দেখতে পারে না। তোমার মতো অপয়া বৌমা আমি আর দুটো দেখিনি। তুমি আসার পর থেকে আমাদের স্ট্যান্ড ফ্যানটাও খারাপ হয়ে গেল, তার উপর এখন সীমা আমাদের টিভির উপরে জল ছুঁড়ে মারলো। তুমি শুধু শুধু সীমার গায়ের উপরে জল ফেলেছো কেন? আপনি আমাকে এভাবে বলছেন কেন? আমি কি ইচ্ছা করে ওনার গায়ে জলটা ফেলেছি? আমি বুঝতে পারিনি ওনার গায়ে জল গিয়ে পড়বে। তাছাড়া সীমা মাসিমার আমাদের টিভির উপর জল ফেলাটা একদমই উচিত হয়নি। আপনি সীমা মাসিমাকে কিছু না বলে আমাকে বলছেন? কি আর বলবো, দোষটা তো তুমি করেছো। আমি কি এখন পরের বাড়িতে ঝগড়া করতে যাব? আজকে আমাদের টিভি দেখতে দেখতে খাওয়াটাই মাটি হলো। যত সব। অবশ্য তোমার তো ভালোই হলো, তোমাকে আর আমাদের জন্য ছাদে কষ্ট করে রান্না বান্না করতে হবে না। তুমি এখন 4 হাত পা মেলে এসির হাওয়া খেতে পারবে। এই বলে অজন্তা দেবী তখনই টিভিটা সারানোর জন্য দোকানে নিয়ে চলে যায়। পরের দিন টিভিটা যখন সারিয়ে নিয়ে আসা হয়, এই রে, এরা তো খুব তাড়াতাড়ি টিভিটা সারিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। তার মানে আমাকে আবার আজকে ছাদে গিয়ে রান্না বান্না করতে হবে। কিছু একটা উপায় বার করতে হবে, যাতে আমার শ্বশুরবাড়ির লোকেরা ছাদে গিয়ে টিভি না দেখে, সবাই যেন নিচে এসির মধ্যে বসেই খাওয়া দাওয়া করে। মনে মনে এমনই ভাবনা চিন্তা করার পর শর্মিলা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, কয়দিন ধরে শুনছি এখন নাকি নিম্নচাপ হবে, প্রচুর বৃষ্টিপাত হবে, আর শিলাবৃষ্টিও হতে পারে। তাই আমার মনে হয় টিভিকে এভাবে ছাদের উপরে নিয়ে যাওয়া উচিত নয়। প্রচন্ড ঝড় বৃষ্টিতে টিভির ক্ষতি হতে পারে। আপনারা ঘরের মধ্যেই টিভি দেখতে দেখতে এসিতে বসে খাওয়া দাওয়া করুন। থাক, তোমাকে আর আমাদের জ্ঞান দিতে হবে না। এই সমস্ত কিছু তো তোমারই প্ল্যানিং এ হচ্ছে। চলো, ছাদে গিয়ে রান্না বান্না করবে, তারপর রাত্রিবেলা আমাদের খেতে দেবে। না, যত আমি ভাবি যে খারাপ হব না, তত দেখছি লোকে আমাকে খারাপ হতে বাধ্য করছে। এবার তাহলে আমাকে সেই চরম সিদ্ধান্তটা নিতেই হবে। আপনারা কিভাবে এবার গরমে ছাদের মধ্যে বসে বসে টিভি দেখতে পারেন আমি দেখে নেব। এই বলে শর্মিলা চুপি চুপি মেন সুইচটা নামিয়ে দেয়, ফলে হঠাৎই টিভি বন্ধ হয়ে যায়, যার ফলে শর্মিলা শ্বশুরবাড়ির লোকেরা আর টিভি দেখতে পারে না। উল্টে গরমে অন্ধকারের মধ্যে ছাদে তাদেরকে প্রচন্ড মশা কামড়ায়। বিদিশা, কারেন্টটা তো চলে গেল দেখছি। আমাদের তাহলে নিচে নেমে যাওয়া উচিত, বুঝলি? তোর বৌদির কথাটাই ঠিক হলো। এখন আমরা এই গরমের মধ্যে ছাদে বসে থেকে মশার কামড় খেয়ে কি করব? কিন্তু মা, তুমি একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করেছো? আমাদের আশেপাশে সব বাড়িতেই কিন্তু কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই হঠাৎ করে কারেন্টটা চলে গেল। আমার মনে হচ্ছে বৌদি ইচ্ছা করে কিছু কলকাঠি নেড়েছে। দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে বিদিশা যখন মেন সুইচের কাছে যায়, তখন সে মেন সুইচটা নামানো দেখতে পায়। তাই সে তখনই আবার মেন সুইচটা অন করে দেয়, যার ফলে তখনই কারেন্ট চলে আসে। কি ব্যাপার বৌদি, তুমি মনে করেছো তুমি খুব বুদ্ধিমান আর আমরা বোকা, তাই তো? কিন্তু তোমার শেষ রক্ষা হলো না। আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি আমাদের ছাদে বসে টিভি দেখতে দেবে না বলে এরকম ভণ্ডামিগুলো করছো। তুমি আমাকে ভুল ভাবছো। আজকে রাত্রিবেলা খুবই ঝড় বৃষ্টি হবে। এই মুহূর্তে রাত্রিবেলা ছাদে বসে টিভি দেখাটা খুবই বিপজ্জনক হতে পারে। তাই আমি মেন সুইচটা অফ করেছিলাম, যাতে তোমরা ঘরে গিয়ে শান্তিমতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারো। শর্মিলার কথাই কেউ কোনো পাত্তা দেয় না, কিন্তু দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হঠাৎই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখনও পর্যন্ত শর্মিলা শ্বশুরবাড়ির লোকেরা বৃষ্টির মধ্যে টিভি দেখতে থাকে। প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়লেও তারা কিছুতেই টিভি বন্ধ করে নিচে নামতে চায় না। দেখো না, তোমার বাবা মাকে আমি বললাম এই ঝড় বৃষ্টির মধ্যে উপরে বসে টিভি দেখতে হবে না, নিচে নেমে আসলেই ভালো হয়, কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনলো না। এখনো ছাদে বসে বসে খাওয়া দাওয়া করছে। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, যদি হঠাৎ করে বাজ পড়ে তাহলে কি হবে? আরে বাবা মা টিভি দেখতে চাইছে, দেখুক না, তাতে তোমার এত কিছু প্রবলেম হচ্ছে। তুমি সেই প্রথম থেকেই ছাদে টিভি দেখা নিয়ে আমার কাছে কমপ্লেন করে আসছো। আমাদের বাড়ির উপরে টিনের সেটিং করা আছে, তাই কিছুই হবে না। প্রশান্তর কথা শেষ হতে না হতেই তাদের বাড়ির টিনের সেডিংটা হঠাৎ করে ঝড়ের মধ্যে উড়ে যায়, আর সেই চলন্ত টিভির উপর প্রচন্ড জোরে বাজ পড়ে, যার ফলে টিভি নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে প্রচন্ড বাজের চোটে বিদিশা, বিজয়বাবু এবং অজন্তা দেবী অজ্ঞান হয়ে পড়ে যায়। এই শুনছো, কিসের যেন একটা জোরে শব্দ হলো না? বাবা মা ঠিক আছে তো? আমার মনে হয় আমাদের একবার উপরে গিয়ে দেখা উচিত।
আরে তুমি থামো তো, কিছুই হয়নি, চুপচাপ বসে থাকো, আমাকে বারবার বিরক্ত করো না। শর্মিলা কিছুতেই প্রশান্তর কথা শোনে না। সে সোজা ছাদে উঠে যায়। নিজের পরিবারের অবস্থা দেখে শর্মিলা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে কোনো রকমই তার পরিবারের লোকেদেরকে টেনে টেনে সিঁড়ির ঘরে নিয়ে আসে আর প্রশান্তকে চিৎকার করে উপরে ডেকে নেয়। কিছুক্ষণ বাদে যখন সবার জ্ঞান ফিরে আসে, বৌমা তুমি ঠিকই বলেছিলে, আজকে যদি আমরা তোমার কথা শুনতাম তাহলে এরকম হতো না, আর একটু হলে আমরা তো মারাই পড়ছিলাম। হ্যাঁ, আমরা আর কখনো ছাদে বসে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করব না। ইস, আমি আজকে টিভিটা এত টাকা দিয়ে সারিয়ে আনলাম, তার উপর টিভিটা বাস্ট করলো। ভাগ্যিস আমাদের কিছু হয়নি। আপনারা সবাই আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনাদের বাড়ির বৌমা হিসেবে আপনাদের বাঁচানো তো আমার কর্তব্য। আপনারা ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। এই কদিন গরমের মধ্যে তোমার ছাদে রান্না করতে খুব অসুবিধা হয়েছে। এরপর থেকে তোমাকে ছাদে রান্না করতে হবে না, তুমি আমাদের নিচেই খেতে দেবে। সেদিনের পর থেকে শর্মিলাকে গরমের মধ্যে ছাদে কষ্ট করে রান্না বান্না করতে হয় না। তার পরিবারের লোকেরা এখন নিচে এসি ঘরের মধ্যে বসেই টিভি দেখতে দেখতে শান্তিমতো খাওয়া দাওয়া করে। তেঁতুলতলা নামক এক ছোট্ট গ্রামে বৈশালী, তার বর মোহন, শাশুড়ি মা মেঘমালা দেবী এবং শ্বশুরমশাই রামমোহনের সঙ্গে বাস করত। তাদের গ্রামে 2 বিঘা চাষের জমি ছিল। সেই জমিতে তারা সকলে মিলে খুব পরিশ্রম করে তরমুজ উৎপাদন করত। আসলে তাদের জমিতে তরমুজ ছাড়া অন্য কোনো ভালো ফসল উৎপাদিত হতো না। উৎপাদিত তরমুজ মোহন এবং তার বাবা বড় বড় ট্রাকে করে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো। এভাবেই উপার্জিত অর্থ দিয়ে বেশ জীবন কাটছিল তাদের। কিন্তু একদিন গ্রাম থেকে শহরে তরমুজ বিক্রি করতে যাওয়ার সময় তাদের তরমুজ গাড়ি একটা বড় লরির সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়ির ড্রাইভার সহ মোহন এবং তার বাবা মারা যায়। এসব কি হয়ে গেল আমাদের সঙ্গে? হে উপরওয়ালা, এত দুঃখ কেন দিলে আমাদের? আমরা নিঃস্ব হয়ে গেলাম, এবার কি নিয়ে বাঁচবো আমরা? তোমরা আমাদের দুজনকে কার ভরসায় ছেড়ে গেলে? আমাদের সংসার চলবে কিভাবে এবার? হে উপরওয়ালা, তুমি আমাদেরকেও তুলে নাও। বৈশালী ও মেঘমালা দুজনেই একেবারে ভেঙে পড়েছিল। কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত জমানো টাকা শেষ হয়ে যায়। তারা কিভাবে টাকা ইনকাম করবে সেই চিন্তাই করতে থাকে। বৌমা, আমরা তো মেয়ে, আমাদের পক্ষে শহরে অত দূরে গিয়ে তরমুজ বিক্রি করা সম্ভব নয়। আমাদের ইনকাম করার জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে, যাতে আমরা নিজেদের এলাকাতে থেকেই টাকা উপার্জন করতে পারি। তরমুজের কথা ভুলে গিয়ে অন্য কিছু ভাবতে হবে আমাদের, কারণ গ্রামে এত তরমুজ কেউই তো কিনবে না। মা, তাহলে তো এতগুলো তরমুজ সব নষ্ট হবে, আর আমরা মেয়ে হয়ে আমাদের পক্ষে ছেলেদের মতো দিনমজুরির কাজ করাও তো সম্ভব নয়। আর এখন গরমকালে দিনমজুরির কাজ করাও তো অনেক কষ্টকর ব্যাপার। তাহলে কি করব আমরা বলো? খেয়ে পড়ে তো বাঁচতে হবে আমাদের। মা, এখন তো গরমকালে আমরা যদি কুলফি তৈরি করে বিক্রি করি তাহলে আমাদের অনেক লাভ হবে। আমি দেখেছি আমাদের পাড়ার রাজেশ কাকার দোকানে গরমকালে লোকজন প্রচুর ভিড় করে। ওর দোকানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস সব বিক্রি হয়, শুধুমাত্র কুলফি বাদ দিয়ে। কুলফি তৈরি করব কিভাবে আমরা? কুলফির ব্যবসা শুরু করার জন্য তো টাকাও দরকার, কোথায় পাবো এত টাকা? আপনি চিন্তা করছেন কেন মা? আমাদের কাছে তো অনেক তরমুজ আছে, আমরা ওই তরমুজ দিয়েই কুলফি তৈরি করে বিক্রি করব। গ্রামের লোকেরা কখনো তরমুজ কুলফির নামও শোনেনি, আর এতে আমাদের বেশি পুঁজিও লাগবে না, আর আমাদের তরমুজগুলো শুধু শুধু নষ্ট হবে না। ঠিক আছে বৌমা, উপরওয়ালার নাম করে তাহলে শুরু করা যাক, এমনিতেই সময় খুব খারাপ যাচ্ছে। পরের দিন থেকে বৈশালী এবং মেঘমালা দুজনে মিলে তরমুজ কুলফি বানিয়ে ঠেলা গাড়ি করে বিক্রি করতে শুরু করে। প্রথম দিন থেকে তাদের তরমুজ কুলফি প্রচুর পরিমাণে বিক্রি হয়। দামে কম এবং একেবারে কেমিক্যাল ছাড়া ফ্রেশ তরমুজ দিয়ে তৈরি হওয়ায় সকলেই তাদের তরমুজ কুলফি ভীষণ পছন্দ করতে শুরু করে। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। তাদের জীবনের অভাব অনটন দূর হয়ে গিয়ে বেশ জীবন কাটছিল তাদের। অপরদিকে তাদের গ্রামের আইসক্রিমওয়ালা রাজেশ হিংসায় জ্বলে ওঠে। এই নাও টাকা, তোমাদের শুধু ওই শাশুড়ি বৌমাকে এই গ্রাম থেকে চিরতরে বিদায় করতে হবে, বুঝেছো? কিন্তু কেন? ওরা তোমার কি করেছে? কি করেছে মানে? গরমকালে আমার দোকানে কত লোকজন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, জুস খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকতো।
আর ওদের ওই তরমুজ কুলফির জন্য আমার ব্যবসা শেষ হয়ে গেল। এখন আমার দোকানে একটা মাছি পর্যন্ত আসে না। কেন, আগে কি তোমার দোকানে মাছি ও আইসক্রিম খেতে আসতো নাকি? উফ, চুপ করো। কাজটা করতে পারবে কিনা সেটা বলো। বেশি বকে সব। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে যাবে, তবে কাজ হওয়ার পর বাকি টাকাটা না দিলে কিন্তু আমরা তোমাকেও এই গ্রাম থেকে বিদায় করে দেব। কথাটা মাথায় থাকে যেন, বলে দিলাম। এই বলে ডাকাত দুটো টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মা, জমি থেকে সমস্ত তরমুজ তুলে নেওয়া হয়ে গেছে, আর কালকের জন্য কুলফি বানানোও হয়ে গেছে। মা, এই নিন, এতে আমাদের লাভের টাকা আছে। এটা দিয়ে কালকে আমরা আমাদের ঋণগুলো শোধ করে দেব, আর একটা বড় ফ্রিজ কিনে নেব। তাহলে আমরা বেশি বেশি কুলফি বানিয়ে রেখে দিতে পারবো। ঠিক আছে বৌমা, টাকাটা দাও, আমি বালিশের তলায় রেখে দিচ্ছি। চলো, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে খুব জোরালো ঝড় বৃষ্টি শুরু হয়। দীর্ঘ 2 ঘন্টা ধরে ঝড় বৃষ্টি চলতেই থাকে। তাদের গ্রামের পাশেই একটা নদী ছিল, যার ফলে নদীর জল গ্রামে ঢুকে যায় এবং প্রবল বন্যা দেখা দেয়। গ্রামের লোকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে বৈশালী এবং তার শাশুড়ি মা, তাদের ঘর বাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু বন্যার জলে ভেসে চলে যায়। আর ঝড়ের ফলে তাদের ঘরের আর অবশিষ্ট বলে কিছুই ছিল না। সৌভাগ্যবশত তাদের জীবন বেঁচে গিয়েছিল। মা, এসব কি হলো আমাদের সঙ্গে? আমরা আবার নিঃস্ব হয়ে গেলাম। উপরওয়ালা বারে বারে আমাদের সঙ্গে এমন কেন করছে? আমরা কি পাপ করেছি বলুন? জানি না বৌমা, আমার মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এভাবে ভেঙে পড়লে হবে না বৌমা। আমাদের পেট চালানোর জন্য আমাদেরকে এবার কোনো না কোনো কাজ করতেই হবে, কারণ এখন আমরা একেবারেই নিঃস্ব। তারা দুজনে বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে কোনো কাজ দেওয়ার জন্য আবেদন করতে থাকে, কিন্তু কেউ তাদেরকে কোনো রকম ভাবে সহায়তা করে না। বৈশালী এবং মেঘমালা রাজেশের দোকানে গিয়েও একটা কাজ দেওয়ার জন্য অনুরোধ করে। বাহ, বেশ হয়েছে। এদের এই অবস্থায় দেখে আমার বেশ আনন্দ হচ্ছে। আমার ব্যবসায় ক্ষতি করা, এবার বোঝো ঠেলা। কিন্তু কালকে আমি ওই ডাকাত দুটোকে বেকার বেকার টাকা দিলাম। উপরওয়ালা হয়তো আমার প্রার্থনা স্বীকার করেছে। আমি কাজ কোথায় পাবো? হ্যাঁ, কেন তোমাদের তরমুজ কুলফি কি হলো? সব তরমুজ কি জলে ভেসে গেল নাকি? মাথা গোজার জায়গা পর্যন্ত থাকলো না। আমার সঙ্গে পাঙ্গা নিলে এমনই হবে। যা, ভাগ এখান থেকে। এবার দেখ আমি এই গ্রামে তরমুজ কুলফির ব্যবসা কিভাবে শুরু করি। রাজেশ, বৈশালী ও মেঘমালা দুর্দশার জন্য খুব আনন্দ পাচ্ছিল। অন্যদিকে অনেক জায়গায় খোঁজ করার পর শেষ পর্যন্ত তারা এক বৃদ্ধ লোকের বাড়িতে পৌঁছায়। কাজ বলতে আমি এমনিও দুটো লোককে খুঁজছিলাম আমার তরমুজ ক্ষেত থেকে তরমুজগুলো তোলার জন্য, কিন্তু তোমরা কি পারবে অত তরমুজ তুলে এক জায়গায় করতে? চাষের জমি থেকে আমার বাড়ি কিন্তু বেশ খানিকটা দূরে, পায়ে হেঁটে তোমাদের তরমুজগুলো নিয়ে আসতে হবে, কিন্তু পারবে মা? হ্যাঁ দাদু, আমরা নিশ্চয়ই পারবো। আমাদেরও আগে আপনার মতোই বড় তরমুজ ক্ষেত ছিল। ঠিক আছে, যাও কাজ শুরু করো। আমি তোমাদের দুজনকে 200 করে 400 টাকা দেব। সন্ধ্যার আগে কাজ শেষ করো, একজন আজকে তরমুজ কিনতে আসবে। বৈশালী এবং মেঘমালা সারাদিন অনেক পরিশ্রম করে সমস্ত তরমুজ তুলে এক জায়গায় করে ফেলে। তোমরা একটু অপেক্ষা করো, আমি তরমুজগুলো বিক্রি করেই তোমাদের টাকা দেব, কেমন? তারা টাকা নেওয়ার অপেক্ষাই করছিল। ঠিক তখন তারা দেখে যে তাদের গ্রামের রাজেশ লালনবাবুর কাছ থেকে তরমুজ কিনতে এসেছে। তাদের দুজনকে সেখানে দেখে রাজেশ অট্টহাসি হাসতে থাকে। এই নাও 30,000 টাকা। এ কি, মাত্র 30,000 টাকা? এখানে যে তরমুজ আছে এক একটা 20টা পিস করে বিক্রি করলেও তোমার 80,000 টাকারও বেশি লাভ হবে। এত বেশি টাকা হবে তোমার, আর তুমি আমাকে মাত্র 30,000 টাকা দিচ্ছ? কিছু করার নেই দাদু, এর চেয়ে বেশি দাম তোমাকে আর কেউ দেবে না। হ্যাঁ, আচ্ছা, 4-5 হাজার টাকা না হয় বাড়িয়েই দিলাম। আর কি বলবো, নিয়ে যাও তবে। লালন বাবুকে এভাবে ঠকাতে দেখে বৈশালী সেখানে এসে বলে, দাদু, আপনি এই ভণ্ড লোকটার কথায় আসবেন না। আমার কথা শুনুন, আপনি তরমুজ বিক্রি করবেন না। আমি আপনাকে অন্য উপায় বলবো, যেটাই আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। এই, তোমরা আমাদের মাঝে কথা বলছো কেন? হ্যাঁ, যাও এখান থেকে, যাও বলছি। কি উপায় মা, বলো দেখি, বলো আমাকে। এই লোকটি তরমুজগুলো দিয়ে যা করবে আমি আপনাকে সেটাই বলতে চাইছি। আপনি তরমুজগুলো এমনি বিক্রি না করে তরমুজ কুলফি বানিয়ে বিক্রি করুন। একটা তরমুজ দিয়ে অনেকগুলো কুলফি বানানো যায়।
আপনি যেই দামে তরমুজ বিক্রি করবেন তার 10 গুণ বেশি টাকা আপনি উপার্জন করতে পারবেন। কি তুমি সত্যি বলছো? তুমি কিভাবে জানলে এসব হয়? আর তাছাড়া আমি সব কুলফি বানাবো কিভাবে? আগে আমি আর আমার শাশুড়ি মা তরমুজ কুলফি বিক্রি করতাম, আপনার কোনো সমস্যা নেই। আমরা তরমুজ কুলফি তৈরি করতে আপনাকে সাহায্য করব। দূর, আমার সব প্ল্যানটাই নষ্ট করে দিল। দাদু, আপনি এদের কথা বিশ্বাস করবেন না, এরা ঠকবাজ, এরা আপনাকে ঠকাবে। এরা ঠকবাজ নাকি তুমি ঠকবাজ? আমি তোমাকে তরমুজ বিক্রি করব না। যাও, চলে যাও এখান থেকে। বৈশালী ও মেঘমালা দুজনে মিলে লালন বাবুর কাছ থেকে তরমুজ নিয়ে তরমুজ কুলফি বানিয়ে ফেলে। বৈশালী ও মেঘমালা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করতে থাকে। কিছুদিনের মধ্যেই তাদের অনেক টাকা লাভ হয়। এই নিন দাদু, আপনার মুনাফা। লালন বাবু খুব খুশি হয়ে বলে, এখানে তো অনেক টাকা আছে। এত টাকা তরমুজ বিক্রি করে কখনোই পাওয়া যেত না। কিন্তু এই টাকার অধিকারী শুধু আমি নই মা, তোমরা দুজনে অনেক পরিশ্রম করেছো, তাই আমি এই টাকা 2 ভাগ করলাম। এই নাও, এটা তোমাদের আর বাকিটা আমার। লালন বাবু সবকিছু জানার পর তাদের জন্য একটা ঘর বানিয়ে দেয়। বৈশালী ও মেঘমালা তাদের জমিতে আবার নতুন করে তরমুজের বীজ রোপণ করে। তারা আবার তরমুজ উৎপাদন করে তরমুজ কুলফি বিক্রি করতে শুরু করে। এভাবেই তারা তাদের তরমুজ ব্যবসা আবার ফিরে পায়। তাদের তরমুজ কুলফির ব্যবসা রমরমিয়ে চলতে থাকে। অপরদিকে রাজেশের দোকানে কেনা বেচা না হওয়ায় চিরতরে তার দোকানে সে তালা লাগাতে বাধ্য হয়।